আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনোলজি ট্রেনিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। ভিউয়ার্স, আজকের টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বে দেখব লেআউটের ফার্স্টে কি আছে দেখেন, সিলেক্ট অর্থ নির্বাচন করা। অর্থাৎ আপনি যদি মাউস দ্বারা এভাবে রোগুলোকে, এভাবে কলামগুলোকে বা এভাবে পুরো টেবিলটাকে যদি না সিলেক্ট করতে পারেন তাহলে কীভাবে সিলেক্ট করবেন? প্রথমে আপনি টেবিলের ওপর কার্সারটা রাখবেন, অর্থাৎ আপনার টেবিলটাকে সিলেক্ট থাকতে হবে। তারপর সিলেক্টে ক্লিক করবেন, লেখা আছে সিলেক্ট টেবিল, এখানে ক্লিক করলে পুরো টেবিলটাই সিলেক্ট হয়ে গেছে। এখন কিন্তু ড্র্যাগ করে দেখাচ্ছে না, কিন্তু পুরো টেবিলটাই সিলেক্ট হয়ে গেছে। এরপর যদি আপনি ডিলিট বাটন প্রেস করেন দেখেন আপনার টেবিলটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমি Ctrl+Z অর্থাৎ আন্ডুর মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসলাম। তারপর আপনি যদি মনে করেন কি কোনো রো সিলেক্ট করতে চাইছেন, মনে করলাম 2 নম্বর রোটা সিলেক্ট করতে চাই, তাহলে 2 নম্বর রোটা কার্সারটা রেখে আমি যদি মাউসের লেফট বাটন এইভাবে ক্লিক করে ধরে অবস্থায় এদিকে মুভ করি, অর্থাৎ লেফট টু রাইট দিক মুভ করি, তাহলে আমার 2 নম্বর রোটা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, যদি আপনি এভাবে সিলেক্ট করতে সমস্যা হয় তাহলে কি 2 নম্বর রোতে যেখানে ইচ্ছে সেখানে কার্সার রাখবেন, কারণ জানি এই পুরোটাই কি আমার 2 নম্বর রো, তাই না? তো এই পুরোটার মধ্যে যেখানে ইচ্ছে সেখানে আমি কার্সারটা রাখবো। রাখার পর লেআউটে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করব, লেখা আছে সিলেক্ট রোতে ক্লিক করলে দেখেন আপনি যে রোতে আসেন সেই রোটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি কলামটা সিলেক্ট করতে চান, মনে করলাম আমি 3 নম্বর কলাম মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে সিলেক্ট করতে পারছি না, তাহলে 3 নম্বর কলামে যেখানে ইচ্ছে সেখানে কার্সারটা রাখবো, কারণ আমরা জানি এই পুরোটাই কি 3 নম্বর কলাম। ঠিক আছে, তো এই পুরোটার মধ্যে যেখানে ইচ্ছে সেখানে কার্সারটা রাখবেন। রাখার পর সিলেক্টে ক্লিক করব, লেখা আছে সিলেক্ট কলাম, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করলে আমার এই কলামটা সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারছি, এভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর আছে ডিলিট, অর্থাৎ আপনি যদি কোনো কলাম বা কোনো রো ডিলিট করতে চান বা পুরো টেবিলটাকে ডিলিট করতে চান তাহলে কীভাবে ডিলিট করবেন? ঠিক আছে, তো পূর্বের নেই যে রোটা বা যে কলামটা ডিলিট করতে চান বা পুরো টেবিলটা ডিলিট করতে চাইলে পুরো টেবিলে কার্সারটা রাখতে হবে, কোনো রো ডিলিট করতে চাইলে সেই রোয়েতে কার্সার রাখতে হবে, কোনো কলাম ডিলিট করতে চাইলে সে কলামে কার্সারটা রাখতে হবে, অর্থাৎ কম্পিউটারকে বোঝাতে হবে আপনি কোনটা ডিলিট করতে চাইছেন। ঠিক আছে, ওকে। তারপর ডিলিটে ক্লিক করবেন, লেখা আছে ডিলিট কলাম, অর্থাৎ আমার কোন নম্বর কলামে আছে দেখেন এখন 2 নম্বর কলামে, অর্থাৎ আমি যদি 2 নম্বর কলামটা ডিলিট করতে চাই তাহলে ডিলিটে ক্লিক করব, লেখা আছে ডিলিট কলাম, এখানে ক্লিক করলে আমার 2 নম্বর কলামটা ডিলিট হয়ে গেছে। দেখেন 2 নম্বর কলামটা আমার কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আমি Ctrl+Z অর্থাৎ আন্ডুর মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসলাম। ঠিক তেমনভাবে যদি আপনি রো ডিলিট করতে চান তাহলে কোন নম্বর রো ডিলিট করতে চান? আমি চাইছি 3 নম্বর রো, তাহলে 3 নম্বর রোটা এই পুরোটাই কিন্তু 3 নম্বর রো, এই পুরোটার মধ্যে যেখানে ইচ্ছে সেখানে কার্সারটা রাখবো। রাখার পর ডিলিটের এই অ্যারোতে ক্লিক করব, তারপর লেখা আছে ডিলিট রো, এখানে ক্লিক করলেই আমার যে নাম্বার রোতে কার্সারটা ছিল সেই নাম্বার রোটা ডিলিট হয়ে যাবে। আমি Ctrl+Z অর্থাৎ আন্ডুর মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসলাম। এবং আমি যদি পুরো টেবিলটাকে ডিলিট করতে চাই তাহলে ডিলিটে ক্লিক করব, লেখা আছে ডিলিট টেবিল, এখানে যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে আমার পুরো টেবিলটাই ডিলিট হয়ে যাবে। এভাবে আপনি কোনো রো, কোনো কলাম বা কোনো টেবিলটাকে ডিলিট করতে পারবেন। Ctrl+Z এর মাধ্যমে আমি ফিরিয়ে নিয়ে আসলাম। এই গেল ডিলিট। কিন্তু যদি আপনি অ্যাড করতে চান, মনে করেন আপনি একটা ডিজাইন করছেন, সেই ডিজাইনে ফার্স্টে মনে করলেন 7টা কলাম এবং 5টা রো প্রয়োজন, কিন্তু পরবর্তীতে রিয়েলাইজ করছেন আপনার আরও রো বা আরও কলাম অ্যাড করার প্রয়োজন। ঠিক আছে, কাজের উপর ডিপেন্ড করে, তখন আপনি কিভাবে অ্যাড করতে পারবেন? তো এখানে দেখেন ইনসার্ট অ্যাবভ আর ইনসার্ট বিলো আছে। অ্যাবভ বলতে উপরে আর বিলো বলতে নিচে। দেখেন একটা কলামের ওপরে কখনো একটা কলাম হয় না, দেখেন এই পুরোটাই কিন্তু একটা কলাম। উপর নিচ বলতে কি, এই সাইডে উপর এবং এই সাইডে নিচ, তাই না? তাহলে এই পুরোটা একটা কলাম। অ্যাবভ বলতে আপনার রোটাকে বোঝায়, অর্থাৎ রো অ্যাড হতে হবে। যেমন 3 নম্বর রো এর ওপর দেখেন 2 নম্বর রো আছে এবং 3 নম্বর রো এর নিচে দেখেন 4 নম্বর রো আছে। ঠিক আছে, তাহলে নিচে উপরে কার ক্ষেত্রে ইফেক্ট ফেলবে? রো এর ওপরে। ঠিক আছে, তো দেখেন আমি যদি 3 নম্বর রো এর উপরে একটা আমার রো প্রয়োজন হয় তাহলে যে নাম্বার রো এর উপরে আমার প্রয়োজন সে নাম্বার রোতে ফার্স্টে কার্সারটা রাখবো। রাখার পর লেখা আছে ইনসার্ট অ্যাবভ, এখানে যদি কার্সারটা রাখি তাহলে লেখা আছে ইনসার্ট অ্যাবভ, তারপর আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। তারপর দেখেন আমার 3 নম্বর রো অর্থাৎ যে নাম্বার রোতে আমার কার্সার ছিল তার উপরে আমার কি হয়ে গেছে? একটা রো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ওকে।
আমি আনডু করলাম। এবং যদি আপনার নিচে প্রয়োজন হয় তখন কোথায় ক্লিক করবেন, ইনসার্ট ব্লু, অর্থাৎ যে নাম্বার রোতে আপনার কার্সরটা আছে তার নিচে প্রয়োজন হলে ইনসার্ট ব্লুতে ক্লিক করবেন, তাহলে আপনার যে নাম্বার রোতে কার্সরটা ছিল তার নিচে আরেকটা রো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমি যদি 5 নাম্বার রোয়ের নিচে প্রয়োজন হয় তাহলে 5 নাম্বার রোতে কার্সরটা রাখবো, ইনসার্ট ব্লু, যতবার ক্লিক করবেন ততবার কিন্তু আসতেই থাকবে। ঠিক আছে, ওকে। এভাবে আপনি অ্যাড করতে পারবেন আর ডিলিটও করতে পারবেন। ঠিক আছে, আরেকভাবে অ্যাড করতে পারেন, আপনি যদি কার্সরটা লাস্টে রাখেন এবং ট্যাব প্রেস করেন তাহলে কিন্তু আপনার রোগুলো অ্যাড করতে পারবেন, শুধুমাত্র ট্যাব বাটন যদি আপনি প্রেস করে ধরে থাকেন। আর যদি পুরোটা না চান সিলেক্ট করবেন এবং ডিলিট, এভাবে আপনি ডিলিট করে নেবেন। ঠিক আছে, ওকে। এভাবে আপনি রো অ্যাড করতে পারবেন। এবং যদি আপনি কলাম অ্যাড করতে চান, মনে করলাম 6-এর আগে আমার একটা কলাম অ্যাড করার প্রয়োজন, তখন কোথায় ক্লিক করবো, দেখেন ইনসার্ট লেফট এবং রাইট। রোয়ের কিন্তু আর লেফট রাইট হয় না, কারণ লেফট টু রাইট জুড়ে রো থাকে। দেখেন লেফট টু রাইট জুড়ে রো আছে, কিন্তু কলামের লেফট টু রাইট হয়। যেরকম 6-এর লেফটে আছে দেখেন 5 এবং রাইটে আছে 7। ঠিক আছে, তাহলে কলামের লেফট এবং রাইট হয়। ঠিক আছে, ওকে। তো আমি যার লেফটে কলাম প্রয়োজন বা যার রাইটে কলাম প্রয়োজন সে নাম্বার কলামে ফার্স্টে কার্সরটা রাখবো। রাখার পর যদি ইনসার্ট লেফটে ক্লিক করে তাহলে দেখেন যে নাম্বার কলামে আমার কার্সরটা ছিল তার লেফটে একটা কলাম অ্যাড হয়ে গেছে। আমি আনডু করলাম। এবং যদি তারপরে অর্থাৎ রাইটে যদি একটা প্রয়োজন হয় তাহলে ইনসার্ট রাইট, রাইটে ক্লিক করলে যে নাম্বার কলামে আমার কার্সরটা ছিল তার রাইটে একটা কলাম অ্যাড হয়ে যাবে। আমি আনডু করলাম। ঠিক আছে, আপনি যতবার ক্লিক করবেন ততবারই কিন্তু আসতে থাকবে। যেরকম আমি যতবারই ক্লিক করছি দেখেন ততবারই একটা করে কলাম আসতে থাকছে। এভাবে আপনি কলামগুলো অ্যাড করতে পারবেন। আর সবগুলো একসাথে ডিলিট করতে চাইলে পুরোটা এভাবে সিলেক্ট করবেন, ডিলিটে ক্লিক করবেন, ডিলিট কলাম, তাহলে এই পুরোটাই একসাথে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনি ডিলিটটা করে নেবেন। তাহলে আমরা দেখলাম কীভাবে ডিলিট করতে হয়, কীভাবে অ্যাড করতে হয়। এরপর আছে মার্জ সেল। মার্জ বলতে কি, একত্রিত করা, অর্থাৎ একের অধিক সেলকে যদি আপনি একত্রিত করতে চান, অর্থাৎ একের অধিক সেল মিলে যদি আপনি একটা সেলে পরিণত করতে চান তাহলে মার্জ অ্যান্ড সেন্টারের কাজ বা মার্জ সেলের কাজ। ঠিক আছে, তো চলুন দেখা নেওয়া যাক কীভাবে মার্জ করা যায়। তো দেখেন মার্জটা কি উজ্জ্বল অবস্থায় নাই। কেন উজ্জ্বল অবস্থায় নাই? কারণ আমার সেল একটাই সিলেক্ট থাকে, যে সেলে কার্সরটা থাকে সেই সেলটাই শুধুমাত্র সিলেক্ট থাকে। ঠিক আছে, কিন্তু আমি প্রথমেই বললাম একের অধিক বা 2 বা ততোধিক সেলকে একত্রিত করবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমার একের অধিক সেলটাকে আমার সিলেক্ট করার প্রয়োজন। তো আমি মাউসের লেফট বাটন ক্লিক করে একের অধিক সেল সিলেক্ট করলাম। এখানে কয়টা সেল সিলেক্ট আছে? 4টা। সেল কোনগুলো? খুব ঘরগুলোই সেল, অর্থাৎ রো এবং কলামের সমন্বয়ে যে খুব ঘরগুলো তৈরি হয়েছে সেগুলোকেই বলা হয় সেল। যেরকম এইটা একটা সেল, এটা একটা সেল, এগুলো এক একটা সেল। ঠিক আছে, ওকে। তো এই 4টা সেল মিলে যদি আমি একটা সেলে পরিণত করতে চাই তাহলে কোথায় ক্লিক করব? মার্জ। দেখেন এখন মার্জ সেলটা ওপেন হয়ে গেছে, অর্থাৎ উজ্জ্বল হয়ে গেছে। এটার উপর যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করে দেখেন এই 4টা সেল মিলে কি হয়ে গেছে? আমার একটা সেলে পরিণত হয়ে গেছে। বুঝতে পারছি? তো এভাবে আমরা মার্জ সেলের মাধ্যমে একের অধিক সেলকে বা 2 বা ততোধিক সেলকে একত্রিত করতে পারি। আমি আনডু করলাম। অর্থাৎ আপনার কাজের উপর ডিপেন্ড করে এগুলো করে নেবেন। তারপর আছে স্প্লিট সেল। স্প্লিট সেলের কাজ কি? আপনার একটা সেলের মধ্যে যদি একাধিক রো এবং কলাম আপনার প্রয়োজন হয়, মনে করেন কাজের ক্ষেত্রে একজন ব্যক্তির ডাটা এন্ট্রি করলাম, সেই ব্যক্তির 2টা ফোন নাম্বার আছে, তাহলে আমার 2টা রো প্রয়োজন, অর্থাৎ একটা সেলে 2টা রো প্রয়োজন, যাতে আমরা 2টা ফোন নাম্বার আমরা টাইপ করতে পারি। বা আপনার কাজের উপর ডিপেন্ড করে যদি একটা সেলে একের অধিক রো কলাম প্রয়োজন হয় তখন কোথায় ক্লিক করবেন? স্প্লিট সেলে ক্লিক করবেন। লেখা আছে নাম্বার অফ কলাম, কয়টা কলাম প্রয়োজন আপনি টাইপ করে দেবেন। নাম্বার অফ রো, কয়টা রো প্রয়োজন আপনি টাইপ করে দেবেন। আমি সাপোজ মনে করলাম 2টা কলাম এবং 2টা রো প্রয়োজন। দেন ওকে বাটনে ক্লিক করলে দেখেন আমি যেই সেলের মধ্যে ছিলাম সেই সেলের মধ্যে 2টা রো এবং 2টা কলাম চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আপনি একটা সেলের মধ্যে আরও রো কলাম অ্যাড করতে পারবেন স্প্লিট সেলের মাধ্যমে। আমি আনডু করলাম। এরপর আছে হাইট ওয়াইড। তো যদি আপনি হাইট ওয়াইড বৃদ্ধি করতে পারেন, তো আমি ফার্স্টে মাউস দ্বারা দেখাই। দেখেন যদি এই টেবিলের ওয়াইডটা বৃদ্ধি করতে চান তাহলে ফার্স্টে বাড়ি কার্সরটা রাখবেন, রাখার পর এটাকে একটি মুভ করে রাখাই, অর্থাৎ বাড়ি কার্সরটা রাখলে এমন ধরনের চিহ্ন দেখাবে। তারপর আপনি এই টেবিলটাকে যেদিক ইচ্ছে সেদিক মুভ করতে পারবেন। এবং আপনি যদি রাইটে আসেন দেখেন এমন ধরনের চিহ্ন দেখাবে, অর্থাৎ 2 দিকে তীর চিহ্ন দেখাবে। তারপর যদি মাউস লেফট বাটন ক্লিক করে আপনি রাইটের অর্থাৎ ওয়াইডটা ছোট এবং বড় করতে পারবেন। এবং যদি আপনি হাইট ছোট বড় করতে চান তাহলে এই যে নিচে আসবেন, তাহলে এমন ধরনের চিহ্ন দেখাবে, তারপর আপনি হাইটটা ছোট এবং বড় করতে পারবেন।
ঠিক আছে। এবং আপনি হাইট ওয়েট দুটোই যদি একসাথে ছোটো বড়ো করতে চান তাহলে এই কর্নারে আসবেন, তাহলে এই ধরনের চিহ্ন দেখাবে দেখেন। তারপর মাউস লেফট বাটন ক্লিক করে আপনি হাইট এবং ওয়াইট একসাথে ছোটো বড়ো করতে পারবেন। ঠিক আছে, এই গেল টেবিলের হাইট ওয়াইট ছোটো বড়ো করা। আপনি যদি কোনো সেলের হাইট ওয়েট ছোটো বড়ো করতে চান বা কোনো কলামের হাইট ওয়েট বা কোনো রোয়ের হাইট ওয়েট ছোটো বড়ো করতে চান তাহলে কীভাবে করবেন দেখেন। যে কলামের আপনি ডাকটা ছোটো এবং বড়ো করতে চান সেই কলামের দাগে আপনি যাবেন। আমি সাপোজ 4 নম্বর কলামটা দেখাচ্ছি। 4 নম্বর কলামের এই যে দাগে গেলে এমন ধরনের চিহ্ন দেখাবে। ঠিক আছে, তারপর মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি কলামের দাগগুলো ছোটো এবং বড়ো করে নেবেন আপনার কাজের উপর ডিপেন্ড করে। আপনি 2 নম্বর রোয়ের দাগটা ছোটো বড়ো করতে চাইলে 2 নম্বর রোয়ের দাগটা এইটা আর এইটা, তাহলে এই দাগের উপর যাবেন, এমন ধরনের চিহ্ন দেখাবে। তারপর মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি এইভাবে ছোট এবং বড় করে নেবেন। ঠিক আছে, এইভাবে ছোট এবং বড় করে নেবেন, বুঝতে পারছি? তো এইভাবে আপনি মাউস দ্বারা হাইট ওয়েটটাও ছোট বড় করতে পারেন। আর এইভাবে যদি সমস্যা হয় তাহলে কীভাবে করবেন দেখেন, এখানে আছে হাইট এবং এখানে আছে ওয়াইড। হাইট যদি আপনি বৃদ্ধি করেন তাহলে আপনার টেবিলের হাইটটা বৃদ্ধি হবে, দেখেন বৃদ্ধি হচ্ছে না। এবং যদি ওয়াইড বৃদ্ধি করেন তাহলে টেবিলের ওয়াইডটা বৃদ্ধি হবে, দেখেন বৃদ্ধি হচ্ছে না। এভাবে আপনি হাইট এবং ওয়াইডটা বৃদ্ধি করতে পারবেন। ঠিক আছে, এবং যদি আপনার কোনো সেলের হাইট ওয়েট ছোটো বড়ো করতে হয় তাহলে সেই সেলের কাজটা রাখবেন। রাখার পর এই যে হাইটে ক্লিক করলে আপনি সেই সেলের হাইটটা বাড়বে, অর্থাৎ সেলের হাইট বাড়লে কি রোয়ের হাইটও বাড়বে, এবং ওয়াইড যদি বাড়ান তাহলে ওয়াইডটা বাড়বে সেই সেলের। এভাবে আপনি হাইট ওয়াইডটাও ছোটো বড়ো করতে পারবেন শুধুমাত্র সেই সেলের। এরপর আছে ডিস্ট্রিবিউটেড রো এবং ডিস্ট্রিবিউটেড কলাম। ডিস্ট্রিবিউটেড রো এবং ডিস্ট্রিবিউটেড কলাম কাজটা দেখার জন্য আমার একটা এলোমেলো অর্থাৎ অগোছালো টেবিল দরকার, যে টেবিলের কোনো রো এবং কলামগুলো সমান থাকবে না, তাহলে আমি কাজটা একটু ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, ওকে, দেখেন এই টেবিলের আমার কোনো রো সমান নাই, অর্থাৎ রোয়ের দাগগুলো কখনো সমান নাই। ঠিক আছে, এলোমেলো অবস্থায় আছে। তো এইরকম আপনার অসমান টেবিলকে যদি আপনি সমান করতে চান, অর্থাৎ রো এবং কলামগুলো সবগুলো সমান করতে চান, তখন কোথায় ক্লিক করবেন? ডিস্ট্রিবিউটেড। ডিস্ট্রিবিউটেড বলতে কি ভাগাভাগি, তাই না? তো ডিস্ট্রিবিউটেড রোতে ক্লিক করলে দেখেন প্রতিটা রো সমান হয়ে গেছে। কিন্তু এখন দেখেন আমার অগোছালো রো ছিল, অর্থাৎ অগোছালো সাইজের রো ছিল, আমার প্রতিটা রো সমান হয়ে গেছে। এবং ডিস্ট্রিবিউটেড কলামে যদি আপনি ক্লিক করেন তাহলে প্রতিটা কলাম সমান হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে আপনি ডিস্ট্রিবিউটেড রো এর মাধ্যমে প্রতিটা রো সমান করতে পারবেন যদি আপনার এলোমেলো সাইজের থাকে, এবং ডিস্ট্রিবিউটেড কলামের মাধ্যমে প্রতিটা কলাম সমান করতে পারবেন যদি আপনার এলোমেলো কলাম থাকে, অর্থাৎ এলোমেলো সাইজের কলাম থাকে। এরপর আছে অ্যালাইন্ড। তাই অ্যালাইনটা একটু দেখে নিই। অ্যালাইন দেখার জন্য আমাকে লিখতে হবে, অর্থাৎ অ্যালাইনমেন্টে যেগুলো কাজ আছে সবগুলো টেক্সটের উপর ইফেক্ট ফেলবে, সেজন্য আমি এখানে কিছু লিখবো। সাপোজ এখানে লিখলাম বাংলাদেশ, আমার এই লেখাটা কি লেফটে আছে, দেখেন অ্যালাইনমেন্টের কাজ দেখার জন্য শুধুমাত্র এই সেলটাকেই আপনি একটা স্লাইড ধরে নেন, অর্থাৎ এই সেলের কোন সাইডে আপনার লেখাটা আছে, লেফট সাইডে। আপনি যদি সেন্টারে ক্লিক করেন তাহলে সেন্টারে চলে আসবে, আপনি যদি রাইটে ক্লিক করেন তাহলে রাইটে আসবে, আবার সেন্টারে ক্লিক করলে সেন্টারে আসবে। এটা হচ্ছে টপ। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার বটম মিডিল আসবে, অর্থাৎ মিডিলে চলে আসবে এই সেলের, তারপর মিডিলে লেফট, মিডিলে সেন্টার, মিডিলে রাইট করে নেবেন। আর এখানে ক্লিক করলে আপনার বটম অর্থাৎ নিচে আসবে, নিচের লেফট, নিচের সেন্টার, নিচের রাইট, নিচের রাইটগুলো এটা করে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে টপ, টপের সেন্টার, টপের লেফট এবং টপের রাইটগুলো করে দিতে পারবেন। ঠিক আছে, এভাবে অ্যালাইনমেন্টের মাধ্যমে। এরপর আছে টেক্সট ডিরেকশন। টেক্সট ডিরেকশনে ক্লিক করলে এটাকে আপনি ওপর থেকে নিচ বা নিচ থেকে ওটা যেরকম রোটেট অল 90 ডিগ্রি, অর্থাৎ ওপর থেকে নিচ আপনি যাই এখন লেখেন না কেন ওপর থেকে নিচ থেকে লেখাগুলো আসবে। ঠিক আছে, এবং যদি টেক্সট ডিরেকশনে ক্লিক করেন এটা হচ্ছে রোটেট অল টেক্সট 270 ডিগ্রি। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার সবগুলো লেখা নিচ থেকে ওপর দিক হবে। দেখেন সবগুলো লেখা আমার উল্টা মনে হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করেন স্ট্যাকে টেকে যদি ক্লিক করেন তাহলে আপনার সব লেখাগুলোর ফন্টগুলো ভাঙা ভাঙা অবস্থায় হয়ে যাবে। দেখেন আপনি যেই কোনো লেখেন না কেন ভাঙা ভাঙা অবস্থায় হয়ে যাবে, অর্থাৎ একটা উপরে যাবে একটা নিচে আসবে, একটা উপরে যাবে একটা নিচে আসবে, এই আকৃতির হয়ে যাবে। ঠিক আছে, তা আপনি আপনার কাজের উপর ডিপেন্ড করে এগুলো করে নেবেন। আমি হরিজন্টালটাই রাখলাম। এরপর আছে সেল মার্জিন। আপনি যদি এই সেলের কোনো মার্জিন দিতে চান, অ্যাপ্রোপ্রিয়েটেড মার্জিন, তাহলে এখান থেকে দিয়ে দিতে পারবেন। যেরকম ন্যারো যদি করেন তাহলে 0.5 ইঞ্চি, বটম 0.5 ইঞ্চি, লেফট 0.5 ইঞ্চি এবং রাইট 0.5 ইঞ্চি করে হয়ে যাবে। ঠিক আছে, এবং যদি আপনি আরও নির্দিষ্ট কোনো মাপ দিতে চান তাহলে কাস্টম মার্জিনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন লেফট, অর্থাৎ আপনি লেফট কত করতে চান আপ ডাউনের মাধ্যমে করে নেবেন। ঠিক আছে, রাইট কত করতে চান আপ ডাউনের মাধ্যমে করে নেবেন, এবং টপ কত করতে চান আপ ডাউনের মাধ্যমে করে নেবেন, এবং বটম কত করতে চান আপ ডাউনের মাধ্যমে করে নেবেন। ঠিক আছে, সবগুলো আমি 6 করে দিয়ে দিই। দেন ওকে বাটনে ক্লিক করলে সব সাইড থেকে 6 ইঞ্চি অর্থাৎ 0.6 ইঞ্চি করে জায়গা সরে যাবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন 6 ইঞ্চি, যেরকম 1 2 3 4 5 6 দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি, এই সাইডেও 6 ইঞ্চি সরে গেছে, অর্থাৎ টপ বটম লেফট রাইট থেকে সব দিক 0.6 ইঞ্চি করে জায়গা সরে গেছে।
ঠিক আছে। এরপর আছে টেবিল সাইজ। আপনি যদি এই টেবিলটার সাইজ ছোট বড় করতে চান, অর্থাৎ নির্দিষ্ট কোনো মাপের সাইজ দিতে চান বা ছোট বড় করতে চান, তাহলে আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন। যেরকম যদি হাইটে ক্লিক করি অর্থাৎ আপ করি, তাহলে আমার টেবিলের হাইটটা বাড়বে, এবং ডাউনে ক্লিক করলে টেবিলের হাইটটা ছোট হবে। এবং ওয়াইড, আপনি যদি ওয়াইটে ক্লিক করেন টেবিলের ওয়াইডটা বাড়বে, এবং ডাউনে ক্লিক করলে টেবিল ওয়াইডটা কমে যাবে। ঠিক আছে, তো আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি টেবিলের হাইটটা ছোট এবং বড় করে নেবেন। ঠিক আছে, আর এখানে আছে দেখেন লক এক্সপেক্ট রেশিও, অর্থাৎ যখন আপনি হাইট বাড়ছেন তখন দেখেন শুধুমাত্র হাইট বাড়ছে কিন্তু ওয়াইড বাড়ছে না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার একটা লম্বা কেমন একটা এক্সপেক্ট রেশিও, যেটাকে লস বলা হয়, আপনার সাইজটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং যদি আপনি ওয়াইড বাড়ান শুধুমাত্র ওয়াইড বাড়ছে, এখানে কিন্তু হাইট বাড়ছে না। ঠিক আছে, কিন্তু আপনি যদি হাইট এবং ওয়াইড একসাথে বাড়াতে চান তাহলে কোথায় ক্লিক করবেন? প্রথমে লক করে দিবেন, লক এক্সপেক্ট রেশিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি হাইট ওয়াইড বাড়ান, আপনি যেটাই বাড়ান না কেন, ওয়াইড বাড়ালো হাইট ওয়াইড একসাথে বাড়বে, হাইট বাড়ালো হাইট ওয়াইড একসাথে বাড়বে, অর্থাৎ আপনার টেবিলটা ফিক্স থাকবে, কোনো রো কলাম সংকোচন হবে না, কিন্তু আপনার টেবিলে বড় হবে। ঠিক আছে, চারদিক। এরপর আছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জের কাজটা শেপের ক্ষেত্রে বেশি ইফেক্টেবল, তবে কিছুটা কাজ এখানে দেখা যায়, যেরকম ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ফরওয়ার্ড, এইগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি। অ্যালাইনমেন্টের কাজটাও দেখে নিতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। সাপোজ মনে করো আপনারা যদি আরেকটা টেবিল অ্যাড করেন, এখানে আমি একটা টেবিল অ্যাড করে নিই, এবং টেবিলের যদি যে কোনো একটা কালার দিই, আমি পুরোটার ওপর টেবিল ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। আমি পুরোটার ওপর যদি টেবিল ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে আমরা এখান থেকে টেবিল ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেবো। আমি একটা পিকচারই ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিতে চাইছি। এটা কিন্তু আমার একটা টেবিল। ঠিক আছে, এই পুরোটাই কিন্তু একটা টেবিল। আমি লাইনের কালারগুলো একটু গ্রেড করে দিই। ওকে, দেখেন এটা কিন্তু একটা টেবিল। ঠিক আছে, ওকে, তো দেখেন এখানে দুইটা টেবিল আছে। যদি আমি এই টেবিলটাকে পিছনের টেবিলের নিচে নিয়ে যেতে চাই, অর্থাৎ যেটা নিচে আছে সেটাকে আমি উপরে নিয়ে যেতে চাই, আর যেটা উপরে আছে সেটা যদি নিচে নিয়ে যেতে চাই, তাহলে কোথায় ক্লিক করবো? সেন্ড টু ব্যাকওয়ার্ড। সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করলে দেখেন এই টেবিলটা কিন্তু এখন সামনে চলে আসছে। ঠিক আছে, আর এই টেবিলটা পিছনে চলে গেছে, দেখতে পাচ্ছি। ওকে, আমি এই টেবিলেরও এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে আমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পারবো। আমরা এইটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দেখতে পাচ্ছি আমার এই টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর এই টেবিলটা সামনে চলে আসছে এবং এই টেবিলটা পিছনে চলে গেছে। ঠিক আছে, এবং এই টেবিলটা যদি আবার সামনে নিয়ে এসে চাই, সিলেক্ট থাকা অবস্থায় সেন্ড টু ফরওয়ার্ড ক্লিক করলে সামনে চলে আসবে। ঠিক আছে, ওকে, এভাবে আপনি ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড করে নেবেন। এবং অ্যালাইনমেন্টের যে কাজটা আছে দেখেন, আপনি টেবিলটাকে লেফট এবং সেন্টার রাইট করে নিতে পারেন। যেরকম লেফটে ক্লিক করলে লেফটে চলে আসবে, আপনি যদি সেন্টারে ক্লিক করেন সেন্টার, রাইটে ক্লিক করলে রাইট, এবং এটাকে টপে চাইছেন না মিডিলে চাইছেন না বটমে চাইছেন, আপনি সেটা সিলেক্ট করবেন, তারপর আপনি বটমের লেফট সেন্টার রাইট এগুলো করে নেবেন। ঠিক আছে, ওকে, এবং যদি আপনার মিডিল সিলেক্ট থাকে তাহলে মিডিলে লেফট সেন্টার রাইটটা কাজ করবে, বুঝতে পারছি। এবং যদি আপনার টপ সিলেক্ট থাকে তাহলে টপের লেফট সেন্টার রাইট, এইগুলো আপনি কাজগুলো করে নেবেন। তা এই গেল লেআউটের পূর্ণাঙ্গ ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম।